বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার আজকের অতিথি আমার বায়বাসা আছেন শেরেবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এ কে ফাইয়াজুল হক রাজু, আর আমার ডানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার রাজু, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হয়ে গেল, নতুন নেতৃত্ব আসলো বা নতুন কিছু ঘোষণাও এই সম্মেলন থেকে এলো। কেমন হলো নতুন নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের? ধন্যবাদ জলিল ভাই এবং তৃতীয় মাত্রার দর্শকদের সকলকে শুভেচ্ছা এবং মঞ্জুর ভাই এখানে এসেছেন, মঞ্জুর ভাইকেও ওয়েলকাম জানাচ্ছি। এই প্রথম মঞ্জুর ভাইয়ের সঙ্গে বসেছি। তো বিষয়টা এরকম যে একটা আমাদের জানেন যে একটা ট্রানজিশনের একটা পিরিয়ড যাচ্ছে আর কি, যদি আপনি ওইভাবে দেখেন পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে। কারণ বাংলাদেশের বিগত অনেক আপনার ঐতিহাসিক কিছু ঘটনা যেসব আমাদের রাজনীতিকে প্রভাবিত করেছে আপনার নেগেটিভ অ্যাসপেক্টে, সেই জায়গাগুলোর থেকে বের হয়ে আসার একটা টার্নিং পয়েন্টে মোটামুটি আমরা এসে দাঁড়িয়েছি। এবং ঠিক সেই সময়েই আপনার আজকের এই যে আমাদের আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের যে 20তম কাউন্সিলটি হলো, তার মাধ্যমে একটা সদিচ্ছার প্রতিফলন আছে। সেটা কি একটা রিফ্লেকশন আর কি। সবকিছু করতে চাইলেই করা যায় না, বাট আপনার সেই যে একটা যে আপনার ডিটারমিনেশন, হ্যাঁ, এবং একটা যে রেজলিউশন, সেইটা কিন্তু সেই রিফ্লেকশনটা এসেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি দূরদর্শী, একটি প্রজ্ঞাময়, একটি আপনার এবং আদর্শবান নেতৃত্বের মাধ্যমে, এবং সেইটাকে করার জন্য এবং সেই একটা যে সামনে যে একটা রোড ম্যাপ বা একটা যে সামনে যে একটা ড্রিম বড়, এই যে আমাদের যে ভিশন 2021, এবং এখন জানেন যে এটাকে আপনার একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যে বিয়ন্ড 2021 আপনার 2041 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা এরকম যে ব্রডার পার্সপেক্টিভে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু দেখছেন বা দেখানোর জন্য আমাদের জাতিকে উনি উদ্বুদ্ধ করছেন। ড্রিম যদি সামনে থাকে, সামনে একটা গোল না থাকে, তো এটা কিন্তু বড় একটা পলিটিক্যাল গোল। এবং এই পলিটিক্যাল গোলটাকে অ্যাচিভ করার জন্য যে নেতৃত্ব দরকার, যে এরকম ডাইনামিক প্র্যাগমেটিক নেতৃত্ব দরকার, সেটার একটা মানে দুয়ার উন্মোচন হয়েছে এই সম্মেলনের মাধ্যমে। আমার মনে হয় যে শুনেন, যদি আমরা এটাকে নেগেটিভ ভাবে দেখার কোন ইয়ে দেখি, আমার মনে হয় দু একটি জিনিস থাকতে পারে। ভুলভ্রান্তি যে হয়নি বা হবে না এটা না, বাট হ্যাভিং সেড এভরিথিং, আমি বলতে চাই যে এটি একটি ভালো আপনার নেতৃত্বের বিকাশের পথ উন্মোচন করে দিয়েছে। কারণ এখানে পুরান এবং নতুনদের যে একটা যে সংমিশ্রণ হয়েছে, এটা ব্যাপকভাবে দলের ভিতরে এবং দলের বাইরেও গ্রহণযোগ্য হয়েছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যে আগামীর যে পথ চলা, বিশেষ করে জাতিকে নেতৃত্ব দানের যে আওয়ামী লীগের যে আপনার জনগণের কাছে যে কমিটমেন্ট, সেই ধারাবাহিকতা রক্ষা পাবে এবং রক্ষা হবে। প্লাস আপনার আমরা মনে হয় যে ভিশনটা আছে, সেই ভিশনটা অ্যাচিভ করবার জন্য এক্স্যাক্টলি সফল হবে। ডক্টর মঞ্জুর চৌধুরী, আওয়ামী লীগকে ভেতর থেকে বাইরে থেকে দেখবার সুযোগ আপনার অনেকদিন থেকে হচ্ছে। সো কেমন হলো এই কাউন্সিল থেকে জাতি বা দল কি পেল বলে মনে হয়? বিশেষ করে নেতৃত্বের প্রশ্ন যদি আলোচনাটা শুনতে চাই আপনার কাছ থেকে। সাধারণত কাউন্সিলে যেটা হয়, সেখানে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। কাউন্সিলররা আসেন, তারা আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনা করে তারা গত 3 বছরের পারফরমেন্স দেখে তারা নতুন কাউকে নেন অথবা পুরনো কাউকে রাখেন। এইটা হচ্ছে কাউন্সিলের মূল উদ্দেশ্য, নতুন নির্বাচন, নতুন নেতৃত্ব নির্বাচন করা। এখন প্রশ্ন হচ্ছে কি, তারা কি সেই নির্বাচন করতে পারছেন কিনা? কেউ পারেন নাই। তার একজনকে নির্বাচন করতে পারছেন, অনলি ওয়ান ব্যক্তি, সে হলো আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সভানেত্রী। উনাকে তারা নির্বাচন করেছেন এবং এই নির্বাচন করে উনার হাতে মোটামুটি ক্ষমতা দিয়ে দিয়েছেন যে আপনি বাকিদেরকে নির্বাচন করে নেবেন। এটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো একটা কিন্তু ব্যাপার। তো এখানেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব রয়ে গেছে। এখানে 6000 মাত্র লোক, একটা ইউনিয়ন কাউন্সিলের ভোটের থেকেও কম ভোট, এবং সবাই প্রশিক্ষিত এবং রাজনীতিবিদ। এখানে কোনো হুড়াহুড়ি লুটাপুটির কোনো ব্যাপার ছিল না। এখানে কি কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি? এই আপনার সভানেত্রী নয়, সেটা সবাই জানেন, উনি বঙ্গবন্ধু কন্যা, ওনার যোগ্য নেত্রী নাই, ওকে, সেটা আমরা মানি। কিন্তু
আপনার যে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক বলেন কিংবা অন্যান্য পোস্টে কারোরই কি কোনো নির্বাচন করার ইচ্ছা ছিল না? এটা তো আমাদের মানতে হবে যে ছিল, কিন্তু কেন কোন কারণে তারা কেউ দাঁড়িয়ে উঠে বলতে পারলেন না যে আমি নির্বাচন করতে চাই, আমাকে কারা কারা ভোট দিবেন। এই প্রক্রিয়া যতদিন না কার্যকরী হবে ততদিন পর্যন্ত আপনার এটা এক ধরনের গোলক ধাঁধা বলেন, অপাক বলেন, অস্বচ্ছ বলেন। সুতরাং একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত একটা নেতৃত্ব দেশ জাতিকে কতদূর নিয়ে যাবে আমার কিন্তু সন্দেহ আছে। রাজু সাহেব যাই বলুন না কেন, আমাদের কনস্টিটিউশনে, আমাদের পার্টির কনস্টিটিউশনে কিন্তু সেটা আছে, এটা অ্যালাউ করে টু এম্পাওয়ার দি পার্টি প্রেসিডেন্ট টু ইলেক্ট অর সিলেক্ট অল আদার ক্যান্ডিডেটস। বাংলাদেশের কনস্টিটিউশন তো আপনাদের কনস্টিটিউশন থেকে অনেক বড়। এই বাংলাদেশের কনস্টিটিউশনে ছিল যে 15 আগস্টে যারা হত্যা করছে তাদেরকে বিচার করা যাবে না, এই কনস্টিটিউশনে ছিল। কনস্টিটিউশনে অনেক কিছু থাকে, কিন্তু মূল যে সত্য, যেটা মূল সত্য, স্পিরিট যেটা গণতান্ত্রিক স্পিরিট থাকতে হবে। অ্যাটলিস্ট 5টা সিটেও যদি 5টা পজিশনে যদি একটা নির্বাচন হতো, আমরা যারা সেটি তো একটা সমালোচনা, আমাদের পুরো অনেক দিনের সমালোচনা। এর বাইরে যেটা হয়ে গেছে আর কি, কাউন্সিলরদের সমর্থন নিয়েই দলীয় সভানেত্রী এবং পরবর্তী পর্যায়ে সাধারণ সম্পাদক মিলে যে কমিটিটি উপহার দিলেন বা সাধারণ সম্পাদকের পদটি, সব মিলে সেটি কেমন মনে হচ্ছে যে আগামী দিনের রাজনীতি যে এক ধরনের কারো কারো মতো এক ধরনের অনিশ্চিত রাজনীতি আছে, কেউ কেউ স্থিতাবস্থা দেখছেন, কেউ কেউ ভবিষ্যতে নির্বাচনকে সামনে রেখে একটা শঙ্কা দেখছেন, সবকিছু মোকাবেলা করবার জন্য। এবং কিছু কিছু সামাজিক অস্থিরতার লক্ষণ আমরা দেখতে পাই, সেটি শিশু নির্যাতনের প্রশ্ন বলি, নারী নির্যাতনের প্রশ্ন বলি, সেটি দুর্নীতি মোকাবেলার ক্ষেত্রে বলি। এই জায়গাগুলো অ্যাড্রেস করবার জন্য ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের যে নেতৃত্ব হওয়া দরকার, কাঙ্ক্ষিত, মানে আওয়ামী লীগের কাছ থেকে নিশ্চয়ই পজিটিভ একটা আকাঙ্ক্ষা সবারই আছে এবং অন্য সব দলের কাছে আমরা চাই, আমরা সেই দলকে পছন্দ করি কিংবা না করি। এমনকি বিরোধিতা যারা করেন তারাও চাইবেন যে দেশের স্বার্থে সেখানে একটা ভালো নেতৃত্ব আসুক, বা তাদের সঙ্গে নেগোশিয়েট করবার জন্য, সমঝোতায় যাওয়ার জন্য, আলোচনা করবার জন্য, একটা গণতান্ত্রিক আবহ তৈরি করবার জন্য কিছু পজিটিভ নেতৃত্ব আসুক। সেই জায়গাটাতে আপনি কি দেখতে পান? সেখানে আমরা যেটা প্রক্রিয়া আপনার প্রশ্ন আছে, সেই প্রশ্ন বহুবার আমরা আলোচনা করে, কিন্তু যা হয়ে গেছে তার মধ্যে কি পেলেন বলে? তার ভিতরে ফার্স্ট থিং হলো, এটা বলার আগে আমাকে একটা জিনিস বলতেই হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ গত 8 বছরে বেশ ঝঞ্ঝাট সংকুল অবস্থা পার করেছে। একটা সময় ছিল দেশের ভিতরে আওয়ামী লীগের অবস্থা বা সরকারের অবস্থা অনেকটা নাজুক অবস্থায় পড়ে গেছিল এই যে 2013 সনে। এখন যে কমিটিটা ছিল, বেসিক্যালি কমিটিটা 2 টার্মে ছিল, কমিটিটা কিন্তু মোটামুটি একটা স্টেবল রাজনীতি উপহার দিতে পারছে এটলিস্ট আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের কঠিন সময়গুলি যে কমিটিটা পার করলো, সেই কমিটিকে চেঞ্জ করার কি প্রয়োজন হলো? চেঞ্জ তো করতেই হয়, কিন্তু চেঞ্জটা হয়েছে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। মোটামুটি আমূল পরিবর্তন হওয়ার একটা উদ্দেশ্য থাকে যে এই আগের কমিটিগুলি ভালো কাজ করতেছিল না, কিন্তু আমরা দেখেছি আগে করেছে। এখন যে যারা আসছেন তারা কিন্তু নবীন প্রবীণে মিলিতই আছেন এবং পুরানো অনেকে আছেন, কিন্তু এরা কিন্তু কঠিন সময় কিভাবে কাজ করছে, কোন একটা জটিল পরিস্থিতিকে ফেস করছে কিনা, এই ধরনের কিন্তু এক্সপেরিয়েন্সের আমরা দেখি না। সুতরাং ভবিষ্যতে যদি কোন রকম ক্রাইসিস হয়, এরা এই পার্টিকে, এবং পার্টি তো রাষ্ট্র চালায় বা সরকার চালায়, কিভাবে নেতৃত্ব দিবেন এটা কিন্তু এই মুহূর্তে বলা আমাদের জন্য কঠিন। কারণ পারফরমেন্স, সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উনি তো কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করেন নাই। উনি যেমন ধরুন যে যখন কেয়ারটেকারের সময়, এই যে 1/11-এর সময় ছিল আওয়ামী লীগের জন্য একটা, ইনফ্যাক্ট সকল রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলের জন্য একটা কঠিন সময় গেছে। কিন্তু ওই সময় দেখেন অনেক রাজনীতিবিদ কিন্তু সাধারণ চাপে, এই ইয়াং সব মেজর ক্যাপ্টেন, এদের চাপে গড়গড় করার রেখে কিন্তু বলে দিচ্ছেন, অনেকে তাদের নেত্রীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। এখানে দেখা যাবে ওই সময় কাদের নেতৃত্ব কঠিন ছিল। সেটা কিন্তু 2 দলের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ দুর্বল চিত্তের রাজনীতিবিদরা, একজন ক্যাপ্টেনের, একজন মেজরের হুমকিতে যখন গড়গড় করে অনেক কথা বলেন, তাদের কাছে খুব একটা কিছু আশা করা যায় না। এটা হচ্ছে মূল কথা। এবং ওই সময়টা মিস্টার কাদের তো তখন বন্দী ছিলেন। হ্যাঁ, বন্দী অবস্থায় তো অনেকেই তো নেত্রীর এগেইনস্টে অনেক কথা বলেছেন। সেই জিনিসগুলো বিবেচনায় আনতে হবে এই কারণে যে চাপের মুখে যখন একটা লোক
উনি বলেছেন সেরকম কিছু কি পাওয়া গেছে তখন? আমার যতদূর মনে পড়ে না, উনি ইন্টারোগেশন পড়েছেন এবং সেইখানে ওনার যে বিরাট কোনো ভূমিকা যে এই পার্টিকে বা আফুল করার, সেটা আমি অ্যাটলিস্ট সাধারণভাবে আমি দেখিনি। আরেকটি জিনিস বলা হয়ে থাকে যে সরকার থেকে দলকে আলাদা করবার সর্বক্ষেত্রে না হলে একটা বড় চেষ্টা ছিল যে সরকার এবং দল যেন আলাদা হয়ে যায়, অর্থাৎ মন্ত্রিসভায় বা সরকারে যারা আছেন তারা যেন দলে না থাকেন, দলের নেতৃত্বে যারা আছেন। কিছু ব্যতিক্রম হয়তো আছে, সেটি বাস্তবতা বলেছেন নতুন জেনারেল সেক্রেটারি সাহেব ওবায়দুল কাদের সাহেব এটা বারে বারে বলছেন যে কিন্তু ফার্স্টে থেকে তোমরা রিজাইন করা দরকার। উনি তো একটা বড় মন্ত্রণালয় মন্ত্রী, তা উনি কিভাবে এই কথাটা বলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। যে সরকার থেকে তাহলে তো ফার্স্টে উনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার বা ওনার সরে যাওয়া দরকার। জি ফাইয়াজুল আকরাম, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে পার্টি আপনার রিস্ট্রাকচারিং করা বা পার্টিকে রিভ্যাম্প করার জন্য সম্মেলন নিঃসন্দেহে একটি অন্যতম বড় সহায়ক আপনার ক্ষেত্র, এবং এর বাইরে কোনো প্ল্যাটফর্ম থাকে না, বিকজ এন্টায়ার পার্টিটাকে আপনি কিন্তু রিস্ট্রাকচারিং করতে পারেন। তো আমাদের পার্টিতে মঞ্জুর ভাই যে কথাটা বলেছেন, আওয়ামী লীগের ভিতরে একটা জিনিস কিন্তু দেখেন যে আচ্ছা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পোস্ট সাধারণ সম্পাদকের পোস্টটি ছাড়া অন্যগুলায় ওয়ার্কিং কমিটিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, বিকজ সেখানে একটা নতুন ব্লাড ইনফিউশন হয়েছে, নতুন আপনার একদল নতুন কিছু নেতা আমাদের সেখানে এসেছে। বাট আদার দেন দ্যাট পার্টির যে অন্যতম চালিকা শক্তি অর্গানাইজিং যেই আপনার কমিটিটা, যারা অর্গানাইজিং সেক্রেটারি হয়, সেখানে কিন্তু যারা আগে ছিলেন মোটামুটি তারাই রয়ে গেছেন, বরং এখানে কিছু অ্যাড অন হয়েছেন, এডিশনাল এসেছেন, এবং সেই ক্ষেত্রে বেশ আগে ছাত্র নেতৃত্বে দানকারী এবং রাজনীতিতে যথেষ্ট আপনার বলতে পারেন যে চড়াই উত্তরায় পার হয়ে এসেছে এরকম কয়েকজনকে আনা হয়েছে। আমি নাম বলবো না, সবাই জানেন নামগুলি। অন দি আদার হ্যান্ড আপনার পার্টির যে যুগ্ম সম্পাদকের যে জায়গাটা, সেখানেও কিন্তু আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই মোটামুটি রয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে ওরকম ভাবে দেখলে মোটা দাগে আপনি খুব একটা পরিবর্তন দেখবেন না, আদার দেন দি পোস্ট অফ দি পার্টির যে আমাদের সেক্রেটারি জেনারেল যে পোস্ট আর কি। তো এই দিক দিয়ে খুব একটা চেঞ্জ হয় নাই। মঞ্জুর ভাই যেটা বলেছে ইটস ফাইন, যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি যেটিকে প্রেসিডিয়াম বলা হয় সেটি কেমন হলো? কেউ কেউ অভিযোগ করছেন যে সেখানে বামপন্থীদের একটা, অর্থাৎ প্রাক্তন কমিউনিস্টরা সেখানে একটা ভালো জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক পটভূমি যদি আপনি দেখেন, বামদের এক সময় কিন্তু, এবং কথাও বলা হয় যে এই সরকারের আমলেই দুর্নীতির অভিযোগ প্রমাণিত না, বা দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গ এখানে জায়গা করে নিয়েছেন। আমি একটা জিনিস জলিল ভাই যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতির যদি আপনি ক্রোনোলজি দেখেন, আমাদের রাজনীতির ইতিহাসে বামরা কিন্তু ওরকম ভাবে আগে যারা সক্রিয় ছিলেন তারা ওরকম ভাবে রাজনীতিতে তেমন কেউ নেই কিন্তু খুব একটা, এবং বাম রাজনীতি খুব একটা সাকসেসফুল হয় নাই। এটা যেমন সত্য, এট দ্য সেম টাইম এটাও ঠিক যে বাম কিছু ঘটনার, অর্থাৎ ছাত্র ইউনিয়ন করেছিলেন বা ছাত্র ইউনিয়ন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেরকম অনেকে কিন্তু আওয়ামী লীগে এসেছে, এবং তারা মোটামুটি আওয়ামী লীগে তাদের রাজনীতি এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার মাধ্যমে এবং আওয়ামী লীগের পূর্ণ রাজনীতি ধারণ করার মাধ্যমে তারা কিন্তু নিজের একটা জায়গা করে নিয়েছেন। এই ক্ষেত্রে ব্যক্তি বিশেষের ফ্লজ থাকতে পারে, বাট সেই জায়গায় না গিয়ে আমরা এটা বলতে পারি যে প্রেসিডিয়ামের যে আমাদের গঠন করা হয়েছে সেইখানে কিন্তু দেখেন যে কয়েকজন আছে আর কি বাম একসময় রাজনীতি করতেন, এবং তারা কিন্তু মেইন স্ট্রিম আওয়ামী লীগে চলে এসেছে, এবং সময়ের পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু মূল আওয়ামী লীগের হিসেবে ধরা হয়। তো ওরকম ভাবে আমরা দেখতে পারি না বাম কে, বিকজ এখানে আওয়ামী লীগ কিন্তু সমন্বয়ের রাজনীতি করে দলের, স্পেশালি লিডারশিপের ক্ষেত্রে সেখানে একটা সমন্বয় রাখার চেষ্টা করেছেন মাননীয় নেত্রী। আমার মনে হয় সেটাও একটা বিষয়, বিকজ আপনি বলতে চাইছেন যে এক ধরনের ইনক্লুসিভ পলিটিক্স আওয়ামী লীগ করে, সকলকে গ্রহণ করে নেওয়া সেটি দলের মধ্যে জোটের মধ্যে, কিন্তু জাতীয় রাজনীতিতে এই প্রবণতাটা খুব একটা। আওয়ামী লীগ ইজ দ্য অনলি পার্টি যেটা কিন্তু আপনার একদম ডান না একদম বাম না, একটা মধ্যপন্থী দল হিসাবে কিন্তু আমি যেটি বলছি যে আপনার কথা অনুযায়ী আওয়ামী লীগ সবাইকে অ্যাকোমোডেট করবার চেষ্টা করে এবং সেটি দলে করে, জোটে করে, কিন্তু জাতীয় রাজনীতিতে একটা ইতিবাচক আবহ তৈরি করবার জন্য একটা ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ পলিটিক্সে আওয়ামী লীগকে কি খুব একটা পজিটিভ মনে হয়? জাতীয় রাজনীতিতে ইনক্লুসিভ বা আপনার সবাইকে ধারণ করার বা অ্যাকোমোডেট করার যে ধারণাটি, সেটা আমিও মনে প্রাণে সবার সঙ্গে গ্রহণ করি, এবং আমার মনে হয় যেখানে যা আছে প্রত্যেকেই সেটা করি, 16 কোটি মানুষও তাই করে। পয়েন্ট ইজ বেঞ্চমার্কটা কি আপনার?
আপনি যে জাতীয় ঐক্যমত বা সবাইকে ইনক্লুসিভ ভাবে নিয়ে এসে একটা জায়গায় আসবেন, সেখানে একটা তো মিনিমাম একটা তো আপনার ইয়ে থাকতে হবে, এটাকে কি বলা যায়, যে এক ধরনের একটা বেঞ্চমার্ক থাকতে হবে, যে সেটা হচ্ছে গিয়ে যে মুক্তিযুদ্ধের পক্ষে আপনাকে একাত্মতা জানাতে হবে। আপনি বাংলাদেশের যে ফান্ডামেন্টাল কিছু জায়গা, সেই জায়গায় আপনি কোন রকম কম্প্রোমাইজ করতে পারবেন না। এন্ড ওই জায়গায় যদি আপনি না আসেন, ওই জায়গায় যদি সামিল হতে না চান, আপনি দোকান থেকে যোজন যোজন দূরে থাকেন এবং আপনি বলেন যে আমাকে আপনি বাদ দিয়ে রাজনীতি করবেন, আমাকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, আমার তো সরি বলা ছাড়া কোনো উপায় থাকবে না। বিকজ আপনি তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনি আমার সঙ্গে সামিলই হন নাই। আপনি আমার যে মূল রাজনীতির যে জায়গাটা, যে প্ল্যাটফর্মটা, সেখানে তো আপনি আসেন নাই, আপনি তো নিজেকে সরিয়ে রেখেছেন। এই দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন করার জন্য যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশের যারা আপনার প্রোগ্রেসিভ এন্ড একটা সাকসেসফুল একটা বাংলাদেশ দেখতে চায় এবং আপনার বিশেষ করে সাস্টেনেবল ইকোনমির ক্ষেত্রে, সেই জায়গায় বাংলাদেশকে যারা দেখতে চায়, তাদেরকে মনে হয় যে অনেকগুলো বিষয় ছাড় দিতে হবে রাজনীতির ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ঘোরামি না করে বাংলাদেশের মূল যে চেতনা, বাংলাদেশের রাজনীতির যে মূল যে জায়গা, সেই জায়গায় তাদেরকে আসতে হবে। এবং সেই জায়গায় যদি না আসতে পারে, এটা তাদের ব্যর্থতা, এবং তাদের ব্যর্থতার দায় নিয়ে আওয়ামী লীগ তাদেরকে কখনো মূল রাজনীতিতে বা মেইন স্ট্রিম পলিটিক্সে অ্যাকোমোডেট করতে পারবে, এবং জনগণও সেটাকে খুব একটা ভালোভাবে নেয়নি। যদি নিত, তাহলে এই যে যারা আছে মূল স্ট্রিমের বাইরে, তাদের রাজনীতি জনগণ ছাই দিত এবং বড় ধরনের কিন্তু দেশে আন্দোলন বা অনেক কিছুই হতো, কিন্তু কিছু কিন্তু হয় নাই। তার অন্যতম একটি কারণ কিন্তু এটি একটি, এই মিসিং লিঙ্ক চাই তারা যদি ইফ দে ক্যান ব্রিজ দ্য গ্যাপ, তাহলে আমার মনে হয় ভালো হবে তাদের জন্য এবং দেশের জন্য। এবং ডক্টর চৌধুরী, এইখানে কয়েকটা বিষয় রাজু সাহেব বললেন। একটা বিষয় যে বামরা কিন্তু সবসময় আওয়ামী লীগের উপরে ভর করেছে, বঙ্গবন্ধুর আমলেও করেছে। আওয়ামী লীগ তো বটবৃক্ষ, সবাইকে স্থান দেয়, এবং বটবৃক্ষ হলেই তো হবে না। আপনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবল বিরোধিতা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে, সেগুলো কিন্তু আছে না। সেই দিক দিয়ে যদি দেখেন, কমরেড মনি সিং, তারপরে ফরহাদ সাহেব থেকে শুরু করে বাম রাজনীতির যারা, তারপরে তোহা সাহেব, এদেরকে যদি আপনি আনেন, এবং এমনকি আপনি 60-এর দশকে মাঝামাঝি আমাদের রাশিদ খান মেনন সাহেব, মতিয়া চৌধুরী, এনাদের তো বাম রাজনীতির মূল একটা চালিকা শক্তির অন্যতম ছিল। আমার মঞ্জু ভাই ভালো বলতে পারবে, তাদের কিন্তু কথাটা হলো কি, আপনারা ভাবতেছেন যে এরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, মুক্তিযুদ্ধের সময় তারা বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন। এদের মূল কথাটা ছিল কি, এরা একটা আদর্শে চলতো। মস্কোতে বৃষ্টি হলে এখানে ছাতি ফুটে ফেলতো, পিকিং এ ঝড় হলে এখানে ঘরের মধ্যে আশ্রয় নিত। এই মস্কোপন্থী, পিকিংপন্থী এইসব রাজনীতিবিদরা ছাত্রদেরকে, ইয়াং জেনারেশনকে অনেকটা দ্বিধা বিভক্ত করেছে স্বাধীনতার আগে। কিন্তু পরে তারা কি হলো, তারা আওয়ামী লীগের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা হয়ে গেল কিন্তু হাইব্রিড, আদি হাইব্রিড। এরাই হচ্ছে হাইব্রিড, হচ্ছে দুই প্রজাতির ভিতরে যখন সংকর প্রজাতি, ঠিক যখন দুইটা রাজনৈতিক দলের ভিতর থেকে লোক আসে যে একটা নতুন ধারার সৃষ্টি করে, সেটা হচ্ছে হাইব্রিড বা সংকর। এরা হচ্ছে সব আদি সংকর। আদি সংকরের প্রবলেমেরটা আমি পরে বলতেছি, তার আগে বলি সাম্প্রতিক হাইব্রিড কারা। আপনি দেখেন এই যে সব লিওন ট্রটস্কাইট পন্থী, এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা, এরা কিন্তু ইভেন কেউ আমি শুনি যে নৌকা প্রতীক নিয়ে ইলেকশন করে উইন করে এসে তারা জাসুদের কথা বলে, বাসুদের কথা বলে। এটা কিন্তু অবাক। বাংলাদেশ একটা মানে সব সম্ভাবনার দেশ, যে একটা পার্টির প্রতীক নিয়ে। মঞ্জু ভাই একটা কথা না আগে আমি বলে নেই এইখানে যে এই যে সংকরায়ন হয়েছে, এই যে হাইব্রিডাইজেশন হয়েছে, বিভিন্ন পার্টি থেকে আসে। এখন প্রেসিডিয়ামটা কি হয়ে গেছে? প্রেসিডিয়ামটা হয়ে গেছে কিন্তু একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন পার্টি থেকে আসা, তাদের ছাত্র জীবনে কেউ ছাত্র ইউনিয়ন করছে, কেউ অ্যাডাল্ট লাইফে কমিউনিস্ট, মস্কোপন্থী কমিউনিস্টগিরি করছে, পিকিংপন্থী কমিউনিস্ট পার্টি করছে। তারা এখন আসা সর্বোচ্চ নীতি নির্ধারণ, সম্ভবত ছাত্র ইউনিয়নের প্রাক্তন 3 জন সভাপতি আছেন ছাত্র ইউনিয়নে, তারা প্রেসিডিয়াম মেম্বার হচ্ছেন। এখন এদের যে ইয়াং বয়সের মানে কি, তাদের যখন 25 বছর, 30 বছর, 35 বছর বয়স ছিল, তারা যে আদর্শটাকে ফলো করছে, যে আদর্শের জন্য তারা জীবন দিতে গেছে, যে আদর্শের জন্য বঙ্গবন্ধুর মতো একজন নেতার চামড়া তুলে ডুগডুগি বাজাইতে চেয়েছে, হঠাৎ করে ভুলে গেল কেমনে? তারা ভুলে নাই, তারা কিন্তু ওই আদর্শে আছে, অনেকটা ছদ্মবেশে আছে। এসে আসলে বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল, আওয়ামী লীগের মূল আদর্শ কি ছিল? আওয়ামী লীগের মূল আদর্শই ছিল বাঙালি জাতীয়তাবাদ।
বাঙালি জাতীয়তাবাদ এবং সেকুলার একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই দেশের জনগণ, আমি একটু শেষ করে নিই রাজু সাহেব, আপনি বলার সুযোগ পাবেন, যথেষ্ট সুযোগ পাবেন, কিন্তু এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, এটা একদিনের চেষ্টা না। বঙ্গবন্ধু আপনার পিতামহ একে শেরেবাংলা একে ফজলুল হক, উনি কি এই রাষ্ট্রের কোনো চিন্তা করেন নাই? উনি তো একটা ফাউন্ডেশন করে দিয়ে গেছেন, উনি একটা শিক্ষামন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হয়েও কিন্তু উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই যে প্রচেষ্টা একদিনে আসে নাই, বহু আগের থেকে আসছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করছি। সেই স্বাধীনতার ভিতরে সেই নির্ভেজাল বাঙালিদের রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা ছিল সেটা সফল হয়েছে, কিন্তু সেই সফলতাকে ম্লান করে দিয়েছে এইসব বিভিন্ন তথ্যের এইসব বামপন্থী ডানপন্থী এরা। দেখেন, প্রথম একেবারে যদি ধরেন আদি হাইব্রিড কারা, আদি হাইব্রিড এই যে মুস্তাক যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম আওয়ামী মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ হলো, মুস্তাক সাহেব ছিলেন যুগ্ম সভাপতি, উনি কিন্তু রিজাইন করছিলেন, পরে আবার আসছেন। অর্থাৎ প্রথম থেকেই তারা একটা মুসলিম লীগ, একটা পাকিস্তানপন্থী, একটা দ্বিজাতি তত্ত্বের ভাবধারায় ছিলেন, এবং তার রেজাল্ট কিন্তু পেয়েছেন 15ই আগস্টে এই হাইব্রিডদের, অরিজিনাল আদি হাইব্রিডদের। তারপরে ওবায়দুল কাদের বলছেন হাইব্রিডদের আর জায়গা দেওয়া হবে। হাইব্রিডের কথা তো বুঝেন না, বুঝলে উনি হাইব্রিড মানে কি? হাইব্রিড হচ্ছে সংকর প্রজাতি, এক পার্টি আর এক পার্টি মিলে যখনই হয়। হাইব্রিডের উদাহরণ যদি চান, আমি প্রেসিডিয়াম মেম্বারের মধ্যে অনেকগুলি বাইর করে দিতে পারি। হাইব্রিড হচ্ছে দুইটা প্রজাতির ভিতরে যে সংকরায়ন হয়। একটা উদাহরণ হচ্ছে খচ্চর, গাধার ঘোড়ার ভিতরে মিলনে যে অ্যানিমাল হয় খচ্চর, এবং দে আর নন প্রোডাক্টিভ, তারা স্টেরাইল। এখন এটা হচ্ছে হাইব্রিড। এখন এইসব বাইরের অরিজিনাল হাইব্রিডরা এসে অরিজিনাল আওয়ামী লীগদের কি করছে, তাদের আর বাড়তে দেয় নেই, তারা সব বনসাই ট্রি হয়ে বসে আছে, চুপচাপ বটবৃক্ষ, কিন্তু ওই ড্রয়িং রুমে তাদেরকে বাড়তে দেয় নেই। আমরা চাচ্ছি কি, এদেশের জনগণ যেটা চায়, যে যে রাজনীতি করে, যে আদর্শ করে, সে আদর্শ ফুটাই তুলুক। কেন এসে আপনার উপরে আর একটা জায়গা প্যারাসাইটের মতো আসেন? হোয়াই? আপনার বুড়া বয়সে এসে আপনার যদি মনে হলো যে কমিউনিস্ট পার্টি খারাপ ছিল, তো সেই ধরনের লোকের আমাদের দরকার নেই। এবং তারা তো ধ্বংস করে, আপনার প্রোগ্রামে আমি বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি, যাদের আদর্শগত ভিত্তি নাই, আদর্শ যারা চেঞ্জ করে ফেলে, তারা ভালো পলিটিশিয়ান হতে পারে না। বঙ্গবন্ধু তার হোল লাইফে আদর্শ চেঞ্জ করে নাই, হোল লাইফে আদর্শ চেঞ্জ করে নাই, এক আদর্শে চলছে এবং একটা নীতি থাকে। এখন যাই হোক, এদের থেকে মেইন কথা হচ্ছে কি, দি পিউরিটি অফ দি আইডিওলজি ইজ ইম্পর্টেন্ট। আমাদের আওয়ামী লীগের, আমরা যারা সাধারণ পাবলিক আমরা জানি, আওয়ামী লীগের মূল আদর্শ ছিল বাঙালি জাতীয়তাবাদ। কোথায় আজ আপনি বাঙালি জাতীয়তাবাদ? আপনি বাঙালি কথা কোথাও লিখতে পারেন না। বলেন জাতি হিসেবে বাঙালি, আপনি কোন কাগজপত্রে আছে জাতি হিসেবে বাঙালি? সব জায়গায় আছে কি সিটিজেনশিপ, বাংলাদেশি। আপনি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম করে রেখে বসে আছেন। তার কারণ হচ্ছে কি, আপনার যে আইডিওলজিক্যাল পিউরিটি আপনি হারাই ফেলছেন। এই হারাই ফেলার রেজাল্ট হয়েছে যে আপনি কোনো একটা আদর্শে স্থির থাকতে পারেন না। যদি স্থির থাকতে পারতেন, যদি বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকতো, যদি আওয়ামী লীগের অরিজিনাল আদর্শ টিকে থাকতো, তাহলে আজকে বাংলাদেশ একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হতো না। বাংলাদেশ ডেফিনেটলি একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের দিকে চলে গেছে, একটা এমন একটা রাষ্ট্রের দিকে গেছে যেখানে বাঙালি বলে গর্ব করার মতো আর কিছুই থাকে না। আজকে সবাই অবজেক্টিভ হচ্ছে অন্য দেশে নাগরিকত্ব নিয়ে অন্য দেশে চলে যাওয়া। আমি মঞ্জুর ভাইয়ের কথা মনোযোগের সঙ্গে শুনছিলাম, সব আমি মোটামুটি মানে একমত পোষণ করতে পারছি না, সেজন্য কিন্তু কথা বলছি। একটা জিনিস কি যে দেখেন, সেটা হচ্ছে যে বামরা যে আওয়ামী লীগে এসেছেন, বামরা আওয়ামী লীগের ভিতরে যারাই এসেছেন, তারা কিন্তু এমন অবস্থায় আসেননি যে কেউ কোনো দলের কোনো বড় নেতা ছিলেন সেখান থেকে এসেছেন। এরা কিন্তু ছাত্র জীবনে রাজনীতিটা করেছেন। নুরুল ইসলাম নাহিদ সাহেব কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন। একজনই আপনি একজন না, মতিয়া চৌধুরী একজন বড় রাজনীতিবিদ ছিল 60-এর দশকে। 60-এর দশকে একই কথা, সে একটা বড় রাজনীতিবিদ। বাংলাদেশ তাকে আপনি ছোট রাজনীতিবিদ বলেন, আপনি আওয়ামী লীগে টিকবেন না। না বলি, আপনাকে আমি শেষ করতে দেন। জি বলি না, মতিয়া চৌধুরী, তারপরে আপনার নাহিদ ভাই, আমাদের যারা আছেন, এনারা কিন্তু অনেক আগেই আওয়ামী লীগের মূল স্ট্রিম রাজনীতিতে চলে আসছেন। কোন বয়সে আসছে তারা? না কোন অবস্থায় আসছে? এমন তারা বাচ্চা ছিল যে তারা কি তখন বুঝে নাই? মানে কি এটা ওই যে গ্লাসনস্ট পেস্ট্রোইকার ওই সময়টাতে কমিউনিস্ট পার্টি যখন ভাঙে, সেই সময়টাতে তারা, বা ভাঙার আগ কিছুটা আগ তারা, দেখেন আমাদের এখানে মস্কো থেকে ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার পরে
ভাবছে কি এখানে না, আমাদের এখানে সুরঞ্জিত সেন গুপ্তের মতো রাজনীতিবিদ এসেছেন, মূল আওয়ামী লীগের সঙ্গে তো ছিলেন না, বাট দলে এসেছেন, অনেকগুলো রাজনৈতিক দল তিনি করেছেন, অনেকগুলো রাজনীতি করেছেন এবং এরকম এসেছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে পরিবর্তনের যে ব্যাপারটা বা একখান থেকে আরেকখানে আসা, এটা কিন্তু নতুন কিছু না। একমাত্র বঙ্গবন্ধু, মঞ্জুর ভাই এটা সঠিকভাবে বলেছেন, বঙ্গবন্ধু একটি আদর্শ অবিচল ছিলেন এবং একটি বিশ্বাসে অবিচল ছিলেন এবং সেই বিশ্বাসে থেকে উনি একাগ্র চিত্তে নেতৃত্ব দিয়েছেন, বা সেটা একটি বিরল ঘটনা, সেই জন্য তিনি বঙ্গবন্ধু। কিন্তু বাকি যারা, এটা তো একটা দল বলতে কি, ইট ইজ এ প্ল্যাটফর্ম অ্যাট দ্য সেম টাইম। এখানে আদর্শটা সামনে আছে আপনার, সেটাকে আপনি ধারণ করছেন কিনা এবং সে অনুযায়ী কাজ করছেন কিনা, সেটাও কিন্তু একটি বড় একটি বিবেচ্য বিষয়। আপনার নানান মতের কিছু ব্যাপার স্যাপার ছিল এক সময়, বাট এখন তো সেটা নাই। এখন তো তারা এই দলে এসেছেন, অর্থাৎ আওয়ামী লীগ যে দলটি, সেখানে তারা এসে সেখানে তারা এইখানকার যে আদর্শ, এখানকার যে নীতি এবং এখানকার নীতি কি আমরা সবাই জানি, সেই জায়গায় তারা সরকারি কর্মচারী নাকি? না না, আপনি এক জায়গাতে বন্দি করে দিলেন, আর এক জায়গায় আদর্শ। ওইভাবে দেখলে, নেগেটিভ অ্যাসপেক্টে জিনিসটাকে দেখলে কি দরকবি থেকে যাবে। এবং বিএনপি থেকে কিছু লোক নিয়ে নেন না কেন? বিএনপি থেকে, জামাত থেকেও কিছু নিয়ে নেন না। না, আপনাকে আমি জিনিস বলি মজুর ভাই, এই যে দেখেন জাসদের সঙ্গে যে আওয়ামী লীগের যে একটা, যে আপনার এখানে যে একটা ঐক্য, রাজনৈতিক ঐক্য, এটা তো রাজনৈতিক ঐক্য, দলে দলে তো ঐক্য হয়নি। রাজনৈতিক ঐক্য কি? আপনার জাসদের নেতারা নৌকা নিয়ে ইলেকশন করতেছে, ঠিক আছে, এর থেকে আর কি হইতে পারে? আমি কথাটা শেষ করি, তারা মিশে গেছে, আমাকে শেষ করতে দেন। জাসদ কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন, জাসদের নেতারা, যে আমরা বঙ্গবন্ধুর যতটুকু বিরোধিতা করেছিলাম, বঙ্গবন্ধুর মৃত্যু হোক মর্মান্তিক, বঙ্গবন্ধু এইভাবে আপনার এরকম হন্তারকদের দ্বারা ওইভাবে নৃশংসভাবে সপরিবারে নিহত হোক, সেটা আমরা চাইনি, সেই আন্দোলন আমরা করিনি। আমরা তার লাশটা ফেলাই দিলাম। এই কথার কি গ্রহণযোগ্যতা থাকতে পারে? নভেম্বরে আমরা আলোচনা করছি জাতীয় সমাজতান্ত্রিক দলের সেই সময়কার ভূমিকা নিয়ে, এখন চুলচেরা বিশ্লেষণ অনেকদিন ধরেই হচ্ছে। যেমন ধরেন বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আমি তার ইন্টারভিউ করেছি, তিনি আমাকে বলেছেন যে তাদের ইচ্ছে ছিল না, পরিকল্পনার মধ্যে ছিল না তার এবং কর্নেল ফারুকের, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে তারা হত্যা করবেন। তাদের চ্যালেঞ্জ ছিল তো বঙ্গবন্ধু এবং শেখ ফজলুল হক মনি তাদেরকে ধরে নিয়ে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে একটা বিচার করবেন, তারপর তাদেরকে মৃত্যুদণ্ড দিবেন। উনি আমাকে বলছেন যে ওই ইউনিটে যারা গেছে, যাদের নিয়ে ওনারা ওই অপারেশনে গিয়েছিলেন, তারা এই কাজটি করেছে এবং তাদের প্রায় অধিকাংশই হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত, ওই যে বিপ্লবী সৈনিক সংস্থা বা এগুলোর সঙ্গে যুক্ত। এবং আমি 3রা নভেম্বরে ইন্টারভিউ করলাম এই অনুষ্ঠানেই মেজর নাসির উদ্দিন, যিনি 3রা নভেম্বর কুয়ের সঙ্গে খালেদ মোশাররফের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও আমাকে বলছেন যে হ্যাঁ ওই ইউনিটে তিনিও ছিলেন, ওই ইউনিটের তিনিও একজন, হ্যাঁ ওই ইউনিটে তিনিও ছিলেন। এবং তিনি বলছেন যে ওই ইউনিটটা মূলত জাতীয় সমাজতান্ত্রিক দলের ওই বিপ্লবী সৈনিক সংস্থার সোলজারদের মধ্যে বিশেষ করে তারা ছিলেন, তো তারা অপারেশন। এখন রশিদ বলছেন যে আমার খুন করবার পরিকল্পনা ছিল না, কিন্তু আমার যারা ট্রুপসের মধ্যে ছিল তারা এই কাজটা করে দিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতারাও তাই বলছেন যে আমরা চাইনি, ঠিক আছে না, তারা কিন্তু সেই কথাটা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ওইভাবে নির্মমভাবে হত্যা করার জন্য আমাদের কোন রাজনৈতিক কোন কর্ম পরিকল্পনা বা এরকম কিছু ছিল না, স্কিম ছিল না, এবং সেটা তারা এখনো রিগ্রেট করে। এবং মহান পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কিন্তু বলেছে যে আমরা যেই বঙ্গবন্ধুর, আমরা মহান পার্লামেন্টে তারা যেটা বলে, তাদের যেটা ভার্সন, যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমরা রক্তাক্ত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তার রাজনৈতিক নীতি বা আদর্শের সঙ্গে আমাদের সংঘর্ষ ছিল, সেই জায়গাটাই একটা সাংঘর্ষিক ব্যাপার ছিল। বাট বঙ্গবন্ধুকে অস্ত্র নিয়ে তারা অ্যাজ এ হিউম্যান বিইং তাকে মারার জন্য বা তাকে হত্যা করার জন্য পরিবার পরিজন সহ নির্মম ভাবে, সেই জায়গাটায় আমরা কখনোই ঐক্যমত্যের ভিত্তিতে আগাইনি। আজকে যদি ওনারা নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য না হতেন বা মন্ত্রী না হতেন, ওনারা এই কথা বলতেন না? সেটা তো হাইপোথেটিক্যাল কথাবার্তা, সেটা তো বলা যাবে না এখন, তাদেরকেও জিজ্ঞেস করতে হবে সেই কথাটা। বাট তারা যেটা বলেছে আমরা এখনো কাফফারা দিচ্ছি। কাফফারা দিচ্ছে কি? সংসদে এমপি হয়ে আসছে, সংসদে নৌকা প্রতীকে এমপি হয়ে আসে, এখন কাফফারা দিচ্ছে, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হচ্ছে, রাইট? এটা যদি কাফফারা হয়, হাজার হাজার কাফফারা প্রার্থী কিন্তু পেয়ে যাবেন না সংসদে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে, এরা যে কথাটা বলতেছে এটা কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কোনো বিশ্বাসযোগ্যতা নাই। কারণ কি, বঙ্গবন্ধু মৃত্যুর পরে এদের কেউ কি কোনো একবার প্রতিবাদ করছে? করে নাই, বরং ট্যাঙ্কের উপরে দাপাদাপি করছে, লাভালাভি করছে এইসব লোকেরা। এখন কি করতেছে? এখন এই সরকারে ঢুকে
এই সরকারকে ডিসক্রেডিট করার জন্য এরা সেই ট্রটস্কি বাদ চালু করতেছে, মিডিয়ার উপরে টোটাল কন্ট্রোল এনে দিতে চাচ্ছে। এবং আজকে কি হচ্ছে, একটা ফেসবুকে কি উঠছে আপনি দেখেন, মারামারি হয়ে যাচ্ছে। যেখানে শুনেন জিনিসটা হচ্ছে কি, আবার যে কথাটা হচ্ছে যে পিউরিটি অফ আইডিওলজি ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা গণতান্ত্রিক সরকার, আমরা মনে করি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারের মধ্যে এখানে স্যাবোটেজ করে আপনার টোটাল মিডিয়াকে গলা টিপে ধরবেন, এবং কয়টা লোকে এসে সাহস করে কথা বলতেছে? খুব লোকে বলতে পারে না। কারণ কোথায় ওই যে 57 ধারা আছে, ডিজিটাল আইন কে করছে? এই ট্রটস্কি পন্থী লোকজন আওয়ামী লীগকে ডুবাবে, এটাই আমার ধারণা। আপনি ডিজিটাল লাইনটা মনে হয় পুরোপুরি দেখেন নাই। আমি বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। অ্যাকশন দেখছেন, আমি আইনের কি ব্যবহার হচ্ছে, অপপ্রয়োগ বা প্রয়োগ না, আপনি আমাকে তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে বলেন যে ডিজিটাল আইন প্রবর্তন করার পর, এটা প্রমালগেট করার পর কাকে আপনার শাস্তি দেওয়া হয়েছে যেটা আইনগতভাবে হয় নাই? মানে আপনার ইন দি লাইট অফ আপনার ল এটা আপনার কাছে মনে হয়েছে, প্রতিমান হয়েছে যে এটা ঠিক হচ্ছে না। যারা এই যেমন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা যদি আমরা দেখি, এখানে তো ইনস্টিগেট করা হয়েছে। এই আপনার এখানে আপনি এই ডিজিটাল আইনকে প্রয়োগ করে এখানে যদি আপনি যদি র্যাপিড অ্যাকশন না নেন, তা এখন আমরা যেই যুগে বাস করছি, যে আমি শেষ করি প্লিজ, যেই আমরা এই যে আইসিটির যেই মানে সমগ্র বিশ্বব্যাপী আমরা তো একটা গ্লোবালাইজ ভিলেজে আছি, সেই জায়গায় আমরা যে এই যে সুবিধাটা পাচ্ছি, এই সুবিধার যে ডাউনসাইডটা আছে, টেকনোলজির যে ডাউনসাইড, সেটাকে ইউজ করে বা সেটার একটা ডিসঅ্যাডভান্টেজ যখন আমরা দেখি, সেটাকে আপনি কিভাবে তখন আপনি এটাকে কমব্যাট করবেন, সেটাকে আপনি কিভাবে আপনি তাহলে আমি একটু বলি ম্যানেজ করবেন, তাহলে কি এই যে ফেসবুকে আপনি যা খুশি তাই গ্লোবাল পার্সপেক্টিভে দেখেন, নর্থ কোরিয়ার তুলনায় আমরা অনেক লিবারেল। নর্থ কোরিয়ায় 1000 গুণ লিবারেল। নর্থ কোরিয়ার মতো যদি হইতো যে ঘুমাইছে এক মন্ত্রী, তাকে এয়ারক্রাফট গান দিয়ে উড়াই দেওয়া হয়েছে, কেন ঝিমেছিল তাদের কিম উং জুনের সামনে। সেই হিসেবে কিন্তু আমাদের অনেক মন্ত্রী একদম তারা ঘুমায়, নাক ডেকেও ঘুমায়। এক বৃদ্ধা মন্ত্রী আর এক বৃদ্ধ মন্ত্রীর কাঁধে ঘুমাচ্ছে সংসদে, সেই ছবিও আমি দেখেছি। সেই হিসেবে কিন্তু লিবারাল। উদ্ভট এক্সাম্পল, যদি উদ্ভট এক্সাম্পল এখানে, আচ্ছা ঠিক আছে, থাইল্যান্ড, আপনাদের প্রিয় থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে একটু ব্যঙ্গ করলে 15 বছর জেল, বিকজ এটা মোনার্কিজম। আর এইখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি একটু ব্যঙ্গ করে কথা বলা হয় 14 ইয়ার্স জেল। না, আর হযরত মুহাম্মদের এগেইনস্টে কথা বলে 7 বছর জেল, রাইট? 2 বছর। অর্থাৎ আপনি কোথায় নিয়ে গেছেন বঙ্গবন্ধুকে? আপনারা বঙ্গবন্ধুকে শুনেন, বঙ্গবন্ধু একটা মতো একজন নেতাকে আপনারা কোথায় নিয়ে গেছেন? আপনার পিতামহ শেরেবাংলা একে ফজলুল হক, তাকে যদি আমি অনুষ্ঠানে গালি দেই, আপনার আইনত আমাকে জেলে নিতে পারবেন না, একদিনের জন্য জেলে, কারণ আইনে নাই তো। অথচ আমি যদি একটা গালি দিয়ে চলে যাই, আমাকে কোনো পুলিশ ম্যাজিস্ট্রেট আমাকে প্রসিকিউট করতে পারবে না, আইনে নাই। কিন্তু তাকে গালি দিলে কি একবার জেল হওয়া উচিত না নাকি? না, আপনি বলেন যে না, তাকে আইন দ্বারা প্রোটেক্ট করতে হবে না। বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে দেখেন, আবার আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কাউকে গালিগালাজ করলে কিছুই হয় না, কিছুই আসে যাচ্ছে না। আমাদের এই আইনগুলো করার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে ট্রটস্কি পন্থী আইন আপনি চালু করেন কেন বাংলাদেশে? এইটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে মানসিকতা, অর্থাৎ জাতির যিনি জনক, তাকে কিন্তু আমরা নৃশংসভাবে হত্যা করেছি এবং তার হত্যাকাণ্ডে আমরা কেউ কিছুই করতে পারি নাই। এমনকি তার একটি ন্যায্য ইসলামিক কায়দায় তার যে জানাজার প্রাপ্য, সেটাও আমরা করতে পারি। আমাদের ভিতর আমরা এতটাই কাপুরুষিত মানে দেখিয়েছি আমাদের। সেই প্রেক্ষাপটে আপনি দেখেন, বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু এই মানুষটাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কুৎসা সম্পূর্ণভাবে। আমি বলি, আপনি বলেন, আপনি বলেন বঙ্গবন্ধুকে নিয়ে বলেন যে 75 পরে জিলুর ভাই, তার মানে পরিবারের সদস্যরাও বাদ যায় নাই। তার জ্যেষ্ঠ সন্তান ছেলে কামাল ভাই সহ পার্সোনাল অ্যাসাসিনেশন, অর্থাৎ তাদের ব্যক্তি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, সেই জায়গাতেও হাত দেওয়া হয়েছে, নানান কিছু বলা হয়েছে। এবং বঙ্গবন্ধুর বাকশাল একটি আপনার রাজনৈতিক কর্মসূচি ছিল, সেটার বিরোধিতা করতে গিয়ে, বঙ্গবন্ধুর কিলিংটাকে জাস্টিফাই করতে গিয়ে এমন কিছু নাই যে বলা হয় নাই। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আজকে, প্রায় বঙ্গবন্ধুর নিজের গড়া দল, সেই সময়ও কিন্তু দেখেন যে ধৃষ্টতা এমন জায়গায় আমাদের গেছে যে আমরা কারণে অকারণে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং
কুচ্ছা রটনা করে, এবং বিশেষ করে সুদা সুদা বাংলা ভাষায় বলতে হয় যে গালিগালাজের মতো পর্যায়ে আমরা নিয়ে গেছি, এবং রাজনৈতিক প্রতিপক্ষের থেকেও কিন্তু এরকম ব্যাপারগুলো আসছে, এবং তারা অসম্মানটা দেখেছে বলেই কিন্তু অনেকে এটা সুযোগটা পেয়েছে। সেইটাকে বন্ধ করার জন্য বা সেটাকে আপনার একটা আব্রুর ভিতরে আনার জন্য, একটা কাভারে আনার জন্য আমরা এটা যদি আপনি স্ট্রিমলাইন না করেন, হয়তো একটা সময় গিয়ে আপনার এসব দরকার হবে না। কিন্তু আপনার যে বর্তমান যে একটা মানসিকতা আমাদের, এই যে এই ধরনের, এটাকে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স আনার জন্য কিন্তু আইনগুলো করা হয়েছে। এমন কিছু না যে এই আইনটা করতেই হবে, এটা না করলে বঙ্গবন্ধুর নাম থাকবে, এটা না করলে বঙ্গবন্ধু ওই হিমালয়ের পর্বতের উপর থেকে নিচে এসে পড়তো না। কিন্তু করা হয়েছে এক ধরনের একটা আব্রু করা হয়েছে যে ঠিক আছে, এখানে আমরা এই ধরনের যারা বাড়াবাড়ি করে, এই যে সুযোগ নিয়ে একটা সামাজিক অস্থিরতা তৈরি করে, এবং এই যে আজকাল টেকনোলজির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন কারণে এই যে কুচ্ছা রটনার যে একটা যে ক্ষেত্র আমরা পেয়ে গেছি, অর্থাৎ টেকনোলজির খারাপ দিকগুলোকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। আমার মনে হয় না যে এই জায়গায় কোনো, আপনি যদি এরকম ওপেন করে দেন, আপনি দেখবেন যে ফ্ল্যাট গেট ওপেন করে দেন, আপনি দেখবেন যে আপনাকেও ছাড়ছেন, আপনি অনুষ্ঠান থেকে যাবেন, আপনার হয়তো বক্তব্য সবাই পছন্দ করবে না, যা খুশি তাই গালিগালাজ করে বসে থাকবে। এই জিনিসগুলো থেকে বদলানোর জন্য স্কুলে আমাদের ছোটবেলায় আমাদের এত ডিসিপ্লিন কেন শেখাতো? বিকজ বড় হয়ে যেন ওই একটা ধাঁচের ভিতর দিয়ে আমরা বড় হই। আপনার ক্যাডেট কলেজের ছাত্রছাত্রীরা একটু অন্যরকম হয়, কারণ সেখানে অন্যভাবে ট্রেনিংটা দেয়। আমাদের একটু বলি, আপনি বললেন যে গেট খুলে দিলে ফ্লাড গেটের মতো, জি, বন্যার তোরের মতো বঙ্গবন্ধুর এগেইনস্ট না, বঙ্গবন্ধুর এগেইনস্টে না, শুধু যে কোনো আমাদের বলছেন আপনার বিরুদ্ধে হতে পারে। আমার বিরুদ্ধে হলে তো আইন নাই, গালি দিলে কি হবে? কিছুই হবে না। না, বাট এটা বাস্তবতা হলো কি, আমি জাতির পিতাকে যে জাতি সম্মান করতে চায় না বা এরকম করতে চায়, আপনি যদি সেইটাকে ধরে ধারণ করে আপনি যদি না গান, আপনি তো আপনার সম্মান, আমার সম্মানও তো বা জিল্লুমের সম্মান থাকবে না। গান্ধী অত্যন্ত সম্মানী লোক, গান্ধীর সম্মান রক্ষার জন্য কোনো আইন আছে নাই ইন্ডিয়াতে। আপনার আমেরিকার কথা বলেন, আপনার আরো অনেক দেশের কথা বলেন, সেখানে ফাউন্ডিং ফাদার্সদের, সেখানে এইসব ব্যক্তিরা তারা কিন্তু বাক স্বাধীনতার, সেখানে জাতিকে এত ডিভাইড করা হয় নাই, মিথ্যা কথা বলে জাতি ডিভাইডেড না, ইতিহাসে চাকা ঘুরে দেওয়া হয় নাই, সেখানে মিসলিড করা হয় না। মিসলিডের থেকেও বড় কথা হলো ডোনাল্ড ট্রাম্প তো বলছেন আমেরিকাকে বিভক্ত করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা দেখেন যে বঙ্গবন্ধু আমাদের জীবনে, বাংলার আকাশে বঙ্গবন্ধুর নাম নক্ষত্রের অক্ষরে লেখা, সেখানে কে কোথার থেকে হাওয়াইবাজি মারলো তাতে কিছুই আসে যায় না। বঙ্গবন্ধু যেখানে আছেন সেখান থেকে তাকে কেউই নামাইতে পারবে না। কিন্তু আপনারা যেটা করলেন, এই আপনাদের আওয়ামী লীগরা বঙ্গবন্ধুকে আপনার আইনের মধ্যে নিয়ে আসলেন। বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করতে গেলে হয়তো আমাদের সংকোচ বোধ হবে যে এই কোনটার কথা বলবো, কি হবে না হবে। বঙ্গবন্ধু ভেরি স্পেসিফিক ল, যা কিছুই বলেন। আমি মনে করি কি, বঙ্গবন্ধু যদি আজ জীবিত থাকতেন উনি এই আইনটা পছন্দ করতেন না। উনি যখন বাকশাল করলেন, এই নুরে আলম সিদ্দিকী 3 ঘন্টা বক্তব্য রাখছিল, 3 আওয়ার্স। অনেকে বলছে থামাই দেখ, বলছে না, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। উনি কি পক্ষে বলছিল? নুরে আলম সিদ্দিকী পক্ষে বলেনি, সম্পূর্ণভাবে বিপক্ষে বলে রিজাইন করে চলে আসছে। উনি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়ে উনি রিজাইন করে চলে আসছে। 3 ঘন্টা সংসদে উনি কথা বলতে পারছে। এটা হয়তো 3 ঘন্টা কম অথবা বেশি, আমরা ঠিক জানি না। 2 ঘন্টা 55 মিনিট। 2 ঘন্টা 55। হ্যাঁ, উনি তো বড় বক্তৃতা দেন, ভালো হৃদয় গ্রহের বক্তৃতা দেন। এই কর্নেল ওসমানী উনি রিজাইন করে আসছেন। বঙ্গবন্ধু কি তাদেরকে জেলে নিছেন? ব্যারিস্টার মইনুল হোসেন, তাদের কাউকে কি বাকশাল আমলে এরা রিজাইন করার জন্য তাকে জেলে নেওয়া হয়েছে বা কিছু বলা হয়েছে? কিছুই বলা হয় নাই। এই বাক স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাক স্বাধীনতা আপনি বন্ধ করে দিচ্ছেন। এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র, ট্রটস্কাইট সমাজতন্ত্র, মস্কো সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র এসব প্রাবধা। আর ওইখানে পিকিং এর যে পত্রিকা, ওখানে একটা মাত্র পত্রিকা। এবং আমি এটাও শুনছি যে মস্কোতে যখন ওই যে টেলিভিশন একটা চ্যানেল ছিল, ওইখানে পিস্তল হাতে নাকি দাঁড়ায় থাকতো একজন অ্যানাউন্স করার সময়। হয়তো গল্প হলেও তো থাকে। আমার কথা হচ্ছে যে শত ফুল ফুটতে দাও। কেউ যদি কোনো একটা কটূক্তি করে, শেরে বাংলা আপনার পিতামহ, তাকে যদি কেউ একটা গালিগালাজ করে, তাতে কিছুই আসে যায় না, কিছুই আসে। তার কন্ট্রিবিউশন জাতি স্মরণ করবে, এখনো করে, ভবিষ্যতেও করবে। এই কিন্তু যদি আইন করে দেন,
তখনই আসবে যে আপনি ফ্লাড গেটের মতো বলতেছেন যে আইনে উঠে গেলে সবাই যে বঙ্গবন্ধুকে মানে কটূক্তি করবে, ভুল ধারণা। লক্ষ লক্ষ কোটি কোটি লোক, আমি গ্রামে যাই, আমি জানি বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর তার ব্যক্তিগত যে সম্মান, সবাই এটা সম্মান করে। এবং এই যে আজকের আপনার মাননীয় প্রধানমন্ত্রী, তার শক্তির সকল উৎস, প্রধান উৎস সে বঙ্গবন্ধু কন্যা। আপনি এটা কিন্তু মনে রাখতে হবে। বাংলার জনগণ বঙ্গবন্ধুকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আইন করে আপনারা এটা ক্ষতি করে ফেলছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক যে চেতনা, গণতান্ত্রিক যে প্র্যাকটিস, যে প্রিন্সিপাল, সেটা থেকে আপনারা ধীরে ধীরে সরে যাচ্ছেন। আপনারা চাচ্ছেন যে চায়না থেকে $40 বিলিয়ন আসবে, রাস্তাঘাট হবে, বাংলাদেশ একটা দুধ আর মধুর বন্যা বয়ে যাবে। হবে না। যতদিন পর্যন্ত না মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করবেন, ততদিন পর্যন্ত প্রকৃত উন্নয়ন হবে না। উন্নয়নের কোনো মূল্য নেই। এই যে মূল্য নাই, বিলিয়ন বিলিয়ন ডলার চায়না থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, জাপান থেকে, কোনো মূল্য নেই। সিনেটর এডওয়ার্ড কেনেডি আজকে আপনার ফেসবুকের একটা স্টেটমেন্ট, আপনার একটা স্ট্যাটাস দিয়েছেন, খুব সুন্দর। জিডিপির গ্রোথ সবকিছুই করতে পারে, কিন্তু মানুষের জন্য যা সবচেয়ে প্রয়োজনীয় তা কিছু করতে পারে না। বিউটিফুল একটা, এটা আজকেই ডিসক্লোজ করেছে। আমার জন্য প্রশ্নটা কি এখন বলেন তাহলে? আপনার কিছু বলবার না থাকলে আমি অন্য প্রশ্ন যেতে পারি। আমি ওই যে নানা রকমের সামাজিক অনাচারের প্রশ্ন তুলছিলাম। আপনি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেছেন, শিশু নারী নির্যাতন, দুর্নীতি, সবগুলো জায়গায় যে সরকারের লোকজনের যে ইনভলভমেন্ট বেশ কিছু ক্ষেত্রে, সেগুলো মানুষকে নানা রকমের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। এখনো আমাদের একটা কেন ফেলে দিচ্ছে? কারণ হচ্ছে আপনারা একটা নিরাপদে নির্বিঘ্নে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদের কোনো প্রতিপক্ষ নেই। হয়তো কেউ বলবেন যে প্রতিপক্ষ থাকতে দিচ্ছেন না, আমি সেই আলোচনায় গেলাম না। রাজপথে কোনো প্রতিবাদ নেই, গণমাধ্যম মোটামুটি ভাবে পুরোটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কেউ সিনিয়র সাংবাদিকরা বলি বা গণমাধ্যমের নিয়ন্ত্রকরা, তারাও সরকারের সরকারের দলে, আপনারা দলের লোকজন হয়ে যা সমালোচনা না করেন, প্রশংসা না করেন, তারা তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি করেন বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় লেখালেখি। এরকম একটা পরিস্থিতিতে এই কাজগুলো হচ্ছে যে সেই জায়গাটাতে কি ধরনের অ্যাকশন হচ্ছে বা গভর্নেন্সটা কোথায়, সেই প্রশ্নটা থাকছে মানুষের মধ্যে। থ্যাংক ইউ জুল ভাই। ব্রাহ্মণবাড়িয়ায় বা সাম্প্রতিক সময়ে কয়েকটি এরকম ঘটনা ঘটেছে, বিশেষ করে কয়েকটি না বেশ কিছু ঘটেছে, এবং এটি অনেক দিন ধরে একটার পর একটা ঘটছে। এবং এই ভয়াবহতা বা নির্মমতার চিত্র, এইটার একটা অন্যতম কারণ আমার কাছে মনে হয় যে চেঞ্জিং প্যাটার্ন অফ ক্রিমিনোলজি। অর্থাৎ আপনার আমাদের যে মানে মেন্টাল মেকআপ, এটা কিন্তু এক ধরনের বলতে পারেন যে খুব হিংস্র হয়ে যাচ্ছে। কারণ আমরা তো বহুধা একটা মানে ইয়েতে থাকি, এটাকে কি বল, প্লুরালিস্ট একটা সোসাইটি, এবং আদিকাল থেকে সেই জায়গায় নানান কারণে কিন্তু, এবং মূলত রাজনৈতিক নানান দ্বন্দ্বের কারণে, ওই যে মূল চেতনার বাইরে যাওয়ার পর থেকে আমাদের কিন্তু ধস নেমেছে। এবং একটা পাহাড়ের মতো আর কি, একটা বড় পাহাড়ের উপরে যদি আপনি এরকম কাটাকাটি করেন, নিচের অংশ কিভাবে আপনার ছিন্নভিন্ন হবে এটা আর বলা দরকার পড়ে না। আমাদের কিন্তু তাই হয়েছে, এবং সেটার যে রিপল এফেক্ট, অর্থাৎ একের পর এক যে আপনার খারাপ সেই দিকগুলো আর কি আমরা আজকে দেখতে পাচ্ছি সমাজ জীবনে। এই যে অস্থিরতা, এই যে সামান্য বিষয় নিয়ে ছোটখাটো উস্কানির থেকে বড় বড় ঘটনাগুলো ঘটেছে, এই রামুর ব্যাপারটিও ছিল, এর পিছনে দেখেন কারা। এবং এই যে প্রশ্ন করি, তাদের কি বিচার হয়েছে? আমরা তো এক সরকারের তরফ থেকে বিচারের বিষয়টা কিন্তু অলওয়েজ কিন্তু প্রাথমিক অবস্থা কিছু হয়েছে, কিছু অ্যাকশন দেখি, তারপরে তার তেমন কিছু লক্ষণীয় না। কোনটা হয় নাই? আপনি আমাকে যদি বলেন যে রামুরটা কি হয়েছে, রামুরটার ব্যাপারে তো মানে আমাদের সরকার থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে এর থেকে আর কি করবে? এখানে আইনের যে নিজস্ব যে পথ, সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নিয়েছে। এবং এখানে সর্বোচ্চ আইনের নিজস্ব পথ, আইনের পথ তো আসলে অনেক ক্ষেত্রে রুদ্ধ, এবং আইডেন্টিফাই করা প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রীর বিতর্কের মধ্যেই সেটি মোটামুটি স্পষ্ট যে আইন বিচার বিভাগে যখন দ্বৈত শাসন থাকে, তখন তো আসলে বিচার বিভাগ তার স্বাভাবিক ক্রিয়াকর্ম করতে পারে না। পার্টিকুলারলি আলাপ করি রামুর ব্যাপারে, দেখেন যারা এটার পারপিটেটর ছিল, এটার পিছনে যারা ছিল, তাদেরকেও তো আইডেন্টিফাই করেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যেই পরিমাণ আপনার সাকসেসফুল স্টেপ তারা নিয়েছে, এই যে আর্টিজানের ঘটনার পর থেকে 3-3.5 মাসের মাথায়
এতগুলা সন্ত্রাসীকে ধরা অনেক হয়েছে এবং এখানে প্রশংসা পায় সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী, যে এরকম পরিস্থিতি আর ঘটছে না। কিন্তু স্বচ্ছতার কিন্তু অভাব রয়েছে, এবং স্বচ্ছতার অভাব আছে বলেই কেউ আশঙ্কা মুক্ত হতে পারছে না যে ভবিষ্যতে এরকমটি আর ঘটবে না। জিল্লুর ভাই, দি চ্যালেঞ্জ ইজ এনর্মাস। সরকারের সামনে এই বিশেষ করে এই যে সামাজিক অস্থিরতা, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং আপনার এই যে টেররিস্ট অ্যাক্ট যে ইয়েগুলো হচ্ছে, এইটার কিন্তু পরিধি এতটাই মানে আপনার বড় যে আমাদের সরকার তার বিন্দুমাত্র কিন্তু সদিচ্ছার নাই, যে দেখাচ্ছে না যে এটা তারা ট্যাকেল করার জন্য বা কমব্যাট করার জন্য তারা কিন্তু কোন রকম পিছপা হচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে এই 3.5 মাসের ভিতরে এই যে এত বড় একটি ঘটনা ঘটলো, সরকার কিন্তু মোটামুটি বিশেষ করে ল এনফোর্সার যারা আমাদের, তারা কিন্তু একটা ভালো একটি অবস্থান এবং শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। এবং আপনি বলতে পারেন যে আজকে দেখেন যে ইংল্যান্ডের টিমের যে সিকিউরিটি চিফ যিনি, তার মন্তব্যটা দেখেন যে আমরা এখানে এক সময় তারা আসতেই চায় না বাংলাদেশে খেলতে। বাংলাদেশ একটা অন্যতম এখন শক্তি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেখানে যদি এখানে কোনো টেস্ট ভেন্যু না থাকতে পারে অন দি আপনার ইস্যু অফ সিকিউরিটি কনসার্ন, তাই এটা ন্যাক্কারজনক হতো। সেই জায়গায় কিন্তু আমরা একটি ভালো একটি পরিস্থিতি তৈরি করতে পেরেছি এবং এটা নিঃসন্দেহে এগুলো অভিনন্দন পাওয়ার যোগ্য। অভিনন্দন মোটামুটি আর কি, যেটা বলেন আপনি। এখন এইভাবে দেখলে অ্যাজ আই সে জাস্ট নাও, যে পুরো বিষয়টি কিন্তু বড় একটি আকার ধারণ করেছে এবং আপনার পকেট অনেক। তো এটা অ্যাড্রেস করতে গেলে কিন্তু আইনের যে প্রয়োগ, সেটাও যেরকম আপনার ইকুয়ালি ইম্পর্টেন্ট, অ্যাট দি সেম টাইম জনমানুষের সম্পৃক্ততা, অর্থাৎ মানুষকে, সাধারণ মানুষকে, ক্রস সেকশন অফ পিপল আপনার যদি আপনি এখানে এঙ্গেজ করতে না পারেন, এবং মানুষ যদি আগামী যেমন হলিডেজের পরে কিন্তু মানুষ কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা জাগরণ তৈরি হয়েছে যে এই সন্ত্রাসের কাজ বাংলাদেশকে কোথাও করতে দেওয়া হবে না। এবং ঘরে ঘরে যে এক ধরনের কিন্তু একটা আলোচনা আসছে যে আশেপাশে যদি কেউ এরকম টেরোরিস্ট বা এরকম কেউ থাকে, তাকে ধরা দেওয়ার জন্য যে এক ধরনের একটা বলতে পারেন যে অ্যাওয়ারনেস তৈরি হওয়া, এটা কিন্তু আমরা গত কয়েক বছরে দেখি নাই। তো ইউনিক সিচুয়েশন ডিমান্ডস ইউনিক আপনার মেজার্স, অ্যান্ড সেই জায়গায় সরকার কিন্তু সেই ইউনিক মেজারগুলো নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়নের জন্য যেসব ব্যবস্থা নেওয়া, প্রযুক্তিগত যেসব আপনার বা লজিস্টিক্সের যেসব বিষয়গুলা, সেসবও কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে এবং সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা চলে যাচ্ছে। তো এইগুলা কিন্তু একটা অনগোয়িং প্রসেস। ইটস নট দ্যাট যে আপনি এই 3 মাস 3.5 মাসে যা দেখেছেন, আগামী 2-3 বছর পরের থেকে নিশ্চয়ই আরো অনেক বেটার কিছু দেখবেন এবং আমরা সেই জায়গায় কিন্তু আশা রাখতে পারি। দেখতে চাই ডক্টর মঞ্জুর চৌধুরী শেষের দিকে আমরা 2 মিনিট সময় আপনার জন্য। আপনি যেটা বললেন যে এই ভায়োলেন্সের একটা অ্যাসপেক্ট আপনি হলি আর্টিজেনের দিকে নিয়ে গেলেন, সেটা কিন্তু অন্য ধরনের ভায়োলেন্স। কিন্তু প্রশ্ন উঠছিল যে সামাজিক যে অবক্ষয় হয়েছে, সামাজিক যে ভায়োলেন্স। আমি একটু উদাহরণ দিই। কিছুদিন আগে খাদিজা নামক একটা মেয়েকে যেভাবে নৃশংসভাবে প্রায় মেরেই ফেলা হলো, বদরুল নামে একটা ছেলে তাকে কোপালো। আচ্ছা, এখানে তো বিরাট একটা প্রশ্ন উঠছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বন্ধু বলছেন যে তারা সবাই ভিডিও করলো, কেউ, আমি তো বললাম কেউ গেল না। চেঞ্জিং প্যাটার্ন না, কেউ গেল না। ক্রিমিনোলজির যে প্যাটার্নটা, ক্রিমিনোলজির প্যাটার্ন না, এটা কি ক্রিমিনোলজির প্যাটার্ন না। এখানে কেউ তাকে নিবৃত্ত করলো না কেন? তার মূল কারণ হলো সে ছাত্রলীগের কর্মী। তাকে যদি নিবৃত্ত করে তাহলে তাকেও অন্য ছাত্রলীগের কর্মী বলেই তারা কিন্তু তাকে নিবৃত্ত করতে সাহস পায় না, কোপাচ্ছে। আচ্ছা, তার গায়ে তো লেখা ছিল না, পরে জানা গেল না, তারা চিনতো তাকে ব্যাড রুল, বদরুল তাকে ব্যাড রুল হিসেবেই জানতো সবাই ওইখানে, তাকে চিনতো। একই জায়গার ছাত্র না, তারা চিনবে না কেন? চিনতো, যেহেতু সে ছাত্রলীগের ছাত্র, সুতরাং তাকে যদি ঠেকায় তাহলে তার খবর আছে। এই যে দেখেন যে এই যে পুলিশ থানে পিস্তল ঘুরিয়ে উড়াচ্ছে। আপনি যদি দেখেন এই যে যতগুলি ক্রাইম হচ্ছে, বিশ্বজিতের ব্যাপারে আমরা ছাড় দিই নাই। আপনি তারপরে বিশ্বজিতের যে ঘটনাটা কি, বিশ্বজিতের ঘটনাটা যদি দেখেন, 9 জনকে কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটা যে ঘটছে, ও যদি বিশ্বজিৎ না হয়ে, ও যদি ওর নাম যদি আব্দুল করিম হইতো, তাহলে তো জামাত হয়ে গেছিল। এটা আসলে কি বলেন যে শাস্তি দিচ্ছেন সেটা বড় কথা নাকি ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে কি? আপনার এই পর্যন্ত যতগুলি লোক মারা গেছে মারামারিতে, বিএনপি আর আওয়ামী লীগ মারামারি হয়েছে, কয়টা হয়েছে? হয়ই নেই।
সব মারামারি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, যুবলীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে। যেখানেই ক্রাইম হচ্ছে, মারামারি হচ্ছে, টেন্ডারবাজি ছাত্রলীগ করতেছে, যুবলীগ করতেছে, আওয়ামী লীগ করতেছে। কই বিএনপি? এখানে বিএনপিকে ছাড় দিচ্ছে না। আমি শুধু বলতেছি যদি বিএনপি পাওয়ারে থাকতো তাহলে যুবলীগ, যুবদল, ছাত্রদল করতো। কারণটা হচ্ছে কি, এখানে ল অফ মঞ্জু ভাই বাস্তবতাটা কি বুঝেন? বাংলাদেশের না না এরা কি বাঙালি না? এরা কি বাংলাদেশের আমাদের সন্তান, আমাদের ভাই না, আমাদের চাচা বা মামাই তো? এরা তো অন্য কোনো প্ল্যানেট থেকে আসে নাই। বাস্তবতা হচ্ছে যে আমাদের এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে দীর্ঘদিন যাবত। সেটা কি যে খুব দ্রুত কিছু পাওয়ার, এবং এটা কিন্তু দ্রুত পাওয়ার না, শুধু দ্রুত পাওয়ার না, এখানে কিছু নেওয়ার রুল অফ ল। সেটি বললে যে অন্য প্ল্যানেট থেকে আসেনি, তাহলে তো বিএনপি জামাতও তো অন্য প্ল্যানেট থেকে আসেনি। এরাও তো ফাঁসি দিচ্ছেন কেন? তাদেরকে দূরের কোনটা, মানে বিএনপি জামাত যারা করে তারাও তো দূরের বা কাছের বা দিস ওয়ে দ্যাট ওয়ে। আপনার আমি বলছি ক্রিমিনালসদের কথা। এই যে ক্রিমিনালস যারা, মানে আমার দলে হোক, বিএনপিতে হোক, জাসদে হোক, জামাতে হোক, আর জাতীয় পার্টিতে হোক, বা আমাদের ভিতরে দিয়ে কেউ হোক, তারা তো অন্যখান থেকে আসে নাই, অন্য দেশ থেকে আসে নাই। আমি বলছি আমাদের উইদিন আস এই যে অন্য দলের ক্রিমিনালরা তো মারামারি করতে পারছে না, এই গ্রুপটা অন্য দলের ক্রিমিনালরা মারামারি করতে পারছে না। যখন কারণ হচ্ছে না, এটা কিন্তু ভুল হচ্ছে। যখন দেখেন আপনার এই যে ইয়ে হলো, এই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু দেখা গেল যে ঠিক আছে ছাত্রলীগের ছেলেরা বা গুন্স যারা, অর্থাৎ এই দলের ভিতরে যারা গুন্ডা হিসেবে আখ্যায়িত, তাদেরকে দেখা গেল যে তারা এই কাজটি করছে। ঠিক আছে, তাদেরকে তো সেভাবে কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি, একদম বিন্দু মাত্র না। ছাত্রলীগ করার জন্য দেওয়ার কোন উপায় ছিল না, উপায় ছিল। যেসব মিডিয়া যদি ভিডিওটা না করতে পারতো তাহলে কি হতো? কিছুই হতো না। বাস্তবতাটা হচ্ছে কি, শুনেন, এটা হচ্ছে কি মিডিয়ার জন্য কিন্তু ওরা ধরা পড়ছে। মিডিয়া না হলে আবার আপনারাই বলেন যে মিডিয়া ওপেন না, আপনারাই আবার বলছেন যে মিডিয়া ওপেন না, মিডিয়া নাকি সাপ্রেস করে রাখা হয়েছে। এত এইভাবে বলতে গেলে হবে না। শুনেন, আজকে এখানে বসে সরকারের বিরুদ্ধে যা ভালো মন্দ বলার, এই যে ওপেন প্ল্যাটফর্ম, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট দি মিডিয়া ইজ ওপেন? আই থিঙ্ক মিডিয়া ইজ মানে অ্যাবসলিউটলি ওপেন, অ্যান্ড ইট ক্যানট গেট এনি বেটার। ইট ক্যানট গেট এনি বেটার। কারণ আজকে জিল্লুর ভাইয়ের এই অনুষ্ঠানে বসে আপনি যদি সরকার বিরোধী কথা বলছেন, আপনি বলছেন না, আপনি তো সরকার, আপনি সরকার, আমি যে এই যে সরকার বিরোধী না, লিডাররা, আপনি সরকার বিরোধী না, আপনার বড় বড় লিডাররা, বলি মঞ্জুর ভাই, আপনি কিন্তু সরকার বিরোধী, আপনি একজন সমালোচক, আপনি রাজনৈতিক বিশ্লেষক, সেই হিসাবে আজকে আমি একটা চ্যালেঞ্জ করি, শেষ করতে হবে আমাকে, আমি চ্যালেঞ্জ করি, আপনার 5টা মন্ত্রীর নাম বলে বলতে পারবেন যে দুর্নীতি করছে? নাম বলে বলেন, তারপরে দেখেন বললাম তো। আপনি যদি বলেন যে এই মন্ত্রী এই দুর্নীতি করছে, না জানেন তাহলে আপনি সরকার বা দলের সাথে জড়িত না, এক। আর যদি জানেন, আপনি যদি বলেন, আপনি ওইখান থেকে যাওয়ার পরে আপনার মামলা হয়ে যাবে। বাট এটাও সত্যি যে এই সরকারের আমলে জিল্লুর ভাই, এই যে মন্ত্রী এমপি, দেখেন বদির ব্যাপারটা কি হলো। তো এমপি বদি কিনা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের ভিতরে পার্সোনালি আমার ওপিনিয়ন, একজন ড্রাগ স্মাগলার, রাইট? মাস স্কেলে ড্রাগ আনতে সবাই জানে। প্রতিবাদ 3 বছর জেল হচ্ছে না, এটা 3 বছর, 2.5 বছর বাইরে এসে আবার করবে। 35 ইয়ার্স জেল হওয়া, তার তো অনেকগুলো মামলা আছে। দেখেন কি হয়। আর এই সরকারের আমলেই দুদুকের সেই বারান্দায় এই সরকারের মন্ত্রী এমপিরাই কিন্তু যাচ্ছে, আবার তাকে প্রেসিডেন্ট মেম্বার করছেন আপনি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনারা লিখতে পারেন ডাকে মেল এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং শেখ ফাইয়াজুল হক রাজু, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ একটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশের জন্মের সঙ্গে তার সম্পর্ক, নেতৃত্ব দেওয়ার সম্পর্ক এবং স্বাধীনোত্তর বাংলাদেশে এই দলটির অনেক ইতিবাচক ভূমিকা রয়েছে। আবার দলটিকে ঘিরে নানা রকমের সমালোচনা রয়েছে, যেটি রাজনীতিতে থাকা খুব অস্বাভাবিক কিছু নয়। এবং সে কারণেই সেই দল যারা করেন, দল যারা করেন না, দলটিকে যারা অপছন্দ করেন, তাদের প্রত্যেকেরই, যারা দেশকে ভালোবাসেন, তাদের এক ধরনের আকাঙ্ক্ষা এই দলকে ঘিরে থাকতেই পারে এবং সেটি থাকাই স্বাভাবিক। এবং সেই আকাঙ্ক্ষা থেকে আলোচনার মধ্যে আসে যে এই দলটিতে এমন নেতৃত্ব আসুক যারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে, যারা বাংলাদেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। সেই আকাঙ্ক্ষা থেকেই প্রত্যাশা যে এই দলটি, যার যে মৌলিক আদর্শ, যে আদর্শকে দেখে একসময় গোটা বাংলাদেশের মানুষ এই দলটির পেছনে, এই দলের নেতা এবং যিনি পরবর্তী পর্যায়ে এই জাতির নেতা হিসেবে নিজেকে প্রতীয়মান
পরিগণিত করতে পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পেছনে ছুটেছেন। কাজে সেই আদর্শের মধ্যেই দলটি থাকুক, এটিও মানুষের সৎ আকাঙ্ক্ষা থাকতেই পারে। এবং সেই জায়গায় কোনো ব্যত্যয় বিচ্যুতি হচ্ছে কিনা সেটি নিশ্চয়ই দেশের নাগরিকরা, গণমাধ্যম আমরা পর্যবেক্ষণ করব। সমালোচনার জায়গা থাকলে সমালোচনা করা হবে, যেন দলটি শুধরে নিতে পারে। একইভাবে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের ক্ষেত্রে এই কথা কম বেশি প্রযোজ্য। এবং আলোচনার মধ্যে এটি এসেছে যে শত ফুল ফুটতে দাও। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন, যদিও মিস্টার ফাইয়াজুল হক আজ উদাহরণ দিয়েছেন যে এই যে এতক্ষণ ধরে সমালোচনা হলো বা প্রতিদিন রাতে এই অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠানে যে সমালোচনাগুলো সরকার হয়, সেগুলো কি শত ফুল ফুটতে দেওয়ার লক্ষণ নয় কি? নিঃসন্দেহে সেটি একটি লক্ষণ, কিন্তু ব্যত্যয়ের জায়গাগুলো আছে, সেগুলো কাটিয়ে ওঠা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। সেই উদাহরণ প্রতিবেশী দেশকে আমরা টানতে পারি, উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রকে টানা যেতে পারে বা যুক্তরাজ্যকেও টানা যেতে পারে, যেগুলোর উদাহরণ আমরা আসলে আমাদের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে, সংসদীয় ব্যবস্থায় যাদেরকে আমরা উদাহরণ হিসেবে টানি। কাজেই ওই উদাহরণ কেবল কোনো বিশেষ জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বিস্তৃতভাবে দেখতে মনে হয় আমাদের জন্য মঙ্গল হবে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। মেয়ের বাড়ি কমলাপুর রেল স্টেশনে।